আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা দুঃখিত আজকে একটু বিলম্বে প্রোগ্রাম শুরু করার জন্য। আমি আপনাদের সকলকে আমন্ত্রণ করছি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট কিউসি আমার কলিগ ডেভিড ওয়ালব্যাংক কিউসি। দর্শক, ডেভিড ওয়ালব্যাংক কিউসি উনি খুবই ইম্পর্টেন্ট ক্রিমিনাল লয়ের জন্য। উনি স্পেশালিস্ট কিউসি, ওনার সে ভাস্ট এক্সপেরিয়েন্স, ওনার 35 ইয়ার্স এর মতো উনি ব্যারিস্টার এবং কিউসি। এবং ডেভিড ওয়ালব্যাংক কিউসি একটা সাইট উনি করেন, এটাকে crimecast.ল বলা হয়। এইখানে উনি প্রত্যেকটা কেস আপডেট দিয়ে থাকেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, সুতরাং ভেরি আপ টু ডেট থাকেন উনি সবসময় প্রত্যেকটা কেসের উপর, এবং খুব বড় বড় কেসগুলো উনি ওনার সাইটের মধ্যে দিয়ে থাকেন। এটা crimecast.ল। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। রবিবার লাইভ প্রোগ্রাম হয় এবং পরবর্তী মঙ্গলবার দুপুর 12:30 থেকে 2টা প্রোগ্রামটি আবার রিপিট দেখানো হয়। সুতরাং প্রতি রবিবার এবং প্রতি মঙ্গলবার দুপুর 12:30 থেকে 2টা আপনারা ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজাম কো সলিসিটর্স ফার্ম এস্টাবলিশ করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি। আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল লয়ের উপর, তাই এই প্রোগ্রামে আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমরা লাইভ প্রোগ্রামে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। আমি ক্রাউন কোর্টে অনেক হাই প্রোফাইল কেসগুলো করেছি। আমার অনেক হাই প্রোফাইল কেস আপনার বিভিন্ন নিউজ মিডিয়ার মধ্যে, ন্যাশনাল নিউজের মধ্যে পাবলিশড হয়েছে। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন আমার কাছে আসে। সেই প্রশ্নগুলোর উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে ফ্রড। খুবই সিরিয়াস এখন ফার্লো ফ্রড হচ্ছে, অনেকগুলো ফ্রডের জন্য ইনভেস্টিগেশন হচ্ছে, বড় বড় ফ্রডের জন্য বড় লার্জ অ্যামাউন্টের। সুতরাং আমি এবং আমার কলিগ ডেভিড ওয়ালব্যাংক কিউসি আমরা ফ্রডের উপর ডিসকাস করব। আমরা আজকে যেটা ডিসকাস করব সেটা আমরা আউটলাইন করব একটা কেস স্টাডির উপর ফ্রডের জন্য, যেটা কনভিকশন হয়েছে। রেসিডেন্সিয়াল কেয়ার হোম বস জেল ফর 21 ইয়ার্স। যে রেসিডেন্সিয়াল কেয়ার হোম যেগুলো আছে, ওল্ড পিপল হোম বলে আমরা যেটা বলি, ওল্ড পিপলস হোম, রেসিডেন্সিয়াল কেয়ার হোমে সে চিট করেছে ওই যে কেয়ার হোমের রেসিডেন্টদেরকে। সে তাদের কাছ থেকে হাতাইয়ে নিচ্ছে অনেক পয়সাগুলো এবং তাকে ক্রাউন কোর্ট আপনার 21 বছরের প্রিজন সেন্টেন্স দিয়েছে। ওইটার উপরে আমি এবং আমার কলিগ ডেভিড ওয়ালব্যাংক কিউসি আমরা বলবো আজকে। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশন নিয়ে যায় অথবা ফোন করে যদি পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বলে, তাহলে সাথে সাথে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে অ্যাডভাইস নেওয়া উচিত। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংলিশে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আজকের প্রোগ্রামের শুরুতেই আমি আমাদের এখন দেশের মধ্যে লকডাউন চলছে এবং সারা দেশের মানুষ আপনার ভীষণ আতঙ্কের মধ্যে আছে করোনা ভাইরাস নিয়ে। আমাদের এখন টিয়ার 4 লকডাউন, আরো অধিক স্ট্রিক্ট আপনার লকডাউন শুরু হয়েছে কয়েকদিন আগের থেকেই। আজকের থেকে 24 ঘন্টা আগ পর্যন্ত আপনার টোটাল নিউ ইনফেকশন যেটা আমি দেখেছি
সেটা হলো 57,725, 57,725টা। এবং আমাদের ইউকেতে এই পর্যন্ত টোটাল ডেথ হচ্ছে 75,015. In London, new variant found which may be up to 70% more transmissible, which is growing faster. যে নতুন একটা ভিন্নতা তারা দেখছে, ভ্যারিয়েন্ট বলা হয় এটাকে করোনা ভাইরাসের মধ্যে, যেটা ট্রান্সমিট হচ্ছে, ফাস্টার গ্রো হচ্ছে, আপনার মোর ট্রান্সমিসেবল। আমার একমাত্র মেয়ে, সে হসপিটালে ডাক্তার হিসেবে কাজ করে। ডাক্তার এবং হেলথ ওয়ার্কাররা অনেক রিস্কের মধ্যে আছে, যার জন্য আমি খুবই দুশ্চিন্তায় থাকি। আমাদের সকলকে নিয়ে সরকারের পক্ষে একা সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমাদের সকলকে সতর্কভাবে চলতে হবে। তাই সরকারের বিধিনিষেধ এবং উপদেশগুলি মেনে চলতে হবে। উপদেশগুলো আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। ফার্স্ট, যেটা গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে ফ্রিকুয়েন্টলি and thoroughly wash your hands with soap or clean your hands with antibacterial hand gel. তারা বলতেছে কি যে সব সময় হাত ধুতে থাকবেন সোপ দিয়া এবং অ্যান্টিব্যাকটেরিয়াল জেল দিয়া, ডিসইনফেক্টেন্ট হ্যান্ড জেল দিয়া, এবং এটা ইম্পর্টেন্ট, ফ্রিকুয়েন্টলি সবসময় ধুতে থাকবেন। অ্যান্টিব্যাকটেরিয়াল সিম্পল সোপ আমি সবসময় ইউজ করি, ওই সোপটা, ওইটার মধ্যে কোনো পারফিউম নাই, এটার মধ্যে কোনো কালার নাই। এটা আমার এক ব্যারিস্টার ফ্রেন্ডের ফাদার, উনি আবার খুব ফেমাস ডার্মেটোলজিস্ট ছিলেন এই দেশের মধ্যে। উনি আমাকে অ্যাডভাইস করেছিলেন যে শফি, এই অ্যান্টিব্যাকটেরিয়াল সিম্পল সোপটা ইউজ করো সবসময়, যেটা আমি ভালো পাই। Maintain 2 meter distance between yourself and any other person. সবসময় আপনাদের সবসময় উচিত 2 মিটার ডিস্টেন্স মেনটেন করা, সম্ভব হলে আরো বেশি ডিস্টেন্স মেনটেন করবেন। আমি যখন রাস্তার এক পাশ দিয়ে হাঁটি, যখন দেখতেছি আমার সেম সাইড আরেকজন আসতেছে, আমি ক্রস করে আরেকটার সাইডে চলে যাই, আমি জিগজ্যাগ, ওইটা আমি মেনটেন করি। সুতরাং এটা করার চেষ্টা করবেন সবসময়। Stay at home and work from home unless allowed by rule. সব সময় আপনারা ঘরে থাকবেন, ঘরে থেকে কাজ করবেন, এবং যদি রুল অ্যালাউ করে তখন আপনি সেটা ঘর থেকে বের হবেন। Avoid touching eyes, nose and mouth. এবং হাত দিয়ে চোখ ধরা, মুখ ধরা এবং নাক ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। Always carry tissues and use tissues when you cough or sneeze. যখনই আপনি কফিং করবেন, স্নিজিং করবেন, সবসময় টিস্যু ইউজ করবেন। Put used tissue in the bin. সবসময় ওই যে টিস্যুটা ইউজ করবেন সেটা বিনের মধ্যে ফেলবেন, এবং ওয়াশ ইউর হ্যান্ডস আফটারওয়ার্ডস, তারপরে আপনি হাত দিয়ে ফেলবেন সাবান দিয়ে অথবা হ্যান্ড ওয়াশ জেল দিয়ে। Avoid close contact with people who are unwell. যারা অসুস্থ, বয়স্ক মানুষ, তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যারা শারীরিক ফিজিক্যালি যারা ইল, ভালনারেবল, যেটা ক্লিনিক্যালি, তাদের কাছ থেকে দূরে থাকতে, কন্ট্যাক্টে না যাওয়ার জন্য অ্যাডভাইস করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। Try not to use public transport. বাস এবং ট্রেন, টিউব ইউজ না করার জন্য চেষ্টা করবেন। Try to exercise at home, in the garden or at park. সব সময় আপনারা এক্সারসাইজ করবেন, সে ঘরের থেকে হোক, গার্ডেনের মধ্যে হোক, অথবা পার্কের মধ্যে যাবেন। Always stay informed and follow advice given by the healthcare provider. যে গভর্নমেন্টের হেলথ কেয়ার ডিপার্টমেন্ট থেকে যে অ্যাডভাইস গুলো দেওয়া হচ্ছে, উপদেশগুলো দেওয়া হচ্ছে,
সেগুলো সবসময় ফলো করবেন, সবসময় ইনফর্মড, অবগত রাখবেন নিজেদেরকে। টেলিভিশন, বাংলা টেলিভিশন চ্যানেলগুলো দেখবেন, ইংলিশ চ্যানেলগুলো দেখবেন এবং নিজেকে সবসময় অবগত রাখবেন গভর্নমেন্টের কি কি অ্যাডভাইস দেওয়া হচ্ছে সেগুলোর উপর। আমার একমাত্র মেয়ে, সে হসপিটালে ডাক্তার, আল্লাহর রহমতে সুস্থ আছে এবং হসপিটালে রোগীদের সেবার কাজ চালিয়ে যাচ্ছে। সবাই আমার মেয়ের জন্য এবং সকল ডাক্তার ও হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আকুল প্রার্থনা, হে মাবুদ, তুমি আমাদেরকে এই মহামারীর দুশ্চিন্তা থেকে উদ্ধার করো। হে মাবুদ, তুমি আমাদেরকে এই মহামারীর কবল থেকে উদ্ধার করো। এইটাই মাবুদের কাছে আমাদের প্রার্থনা সব সময়। আমরা এখন যাচ্ছি আমাদের কেস স্টাডির উপরে, যেটা হচ্ছে কেয়ার হোম বস জেইলড ফর 4 মিলিয়ন পাউন্ড ফ্রড। একজন কেয়ার হোমের, রেসিডেন্সিয়াল কেয়ার হোম যেটাকে বলা হয় আমাদের দেশে এখানে, যে ওল্ড পিপল হোম, ওই বসকে জেল দেওয়া হয়েছে 4 মিলিয়ন পাউন্ডের জন্য। who preyed on wealthy elderly residents to fund a lavish lifestyle has been jailed for 21 years. সে নিজের লেভিশ লাইফস্টাইল, খুব লাক্সারি লাইফস্টাইল করার জন্য সেই বয়স্ক বৃদ্ধ যে তার রেসিডেন্সিয়াল কেয়ার হোমের মধ্যে যে লোকগুলা থাকতো, যে ওল্ড পিপল যারা থাকতো, বৃদ্ধ, তাদেরকে সে আপনার স্বীকার করেছিল, সে চিট করেছিল, তাদের পয়সা করে সব সে হাতাইয়া নিয়েছে। ওই 64-year-old man, owner of the home, care home, conned residents nursing home out of more than 4 million over 16 years. Over 16 years তাদের কাছ থেকে বিভিন্ন কায়দা কানুন করে, বিভিন্ন ট্রিক্স করে, চিট করে সে তাদের পয়সাগুলো, ওই বৃদ্ধ মানুষের পয়সাগুলো সে হাতিয়ে নিয়েছিল। সে চিট করে তাদের পয়সাগুলো সে কবজা করছিল সবগুলো। ক্রাউন কোর্ট জাজ, লিভারপুল ক্রাউন কোর্টের জাজ বলছিল, was the most brazen case of fraud he had ever seen. সে বলছিল কি, এটা হইল সবচাইতে নির্লজ্জ, most brazen case of fraud he had ever seen. সে বলছে এটা হলো সবচাইতে একটা নির্লজ্জ একটা ফ্রড কেস সে তার কোন সময় সে দেখতে পারছে। সে এই কথাটা সে জাজে বলছিল। David Walben QC will talk on this case. I'll go back to my colleague David Walben QC. David, I just wanted to ask you, the judge in the Crown Court in the case of this, the care home residents fraud case, he said most brazen case of fraud he had ever seen. Would you please, talk about this case? Yes, certainly. I can well understand, Shafi, why the judge described the case in that way, because the facts pretty much speak for themselves. I mean, if one looks at the official record, the official judgment of the Court of Appeal, in which they set out in detail the facts which led to these convictions and the sentence, it makes pretty scary reading. The details were that for more than 2 decades, for more than 20 years, David Barton, who you've mentioned, had run that luxury nursing home, which he called after himself, Barton Towers, Barton Park, in the Birkdale area of Southport in Lancashire. And over that 20-year period, it was clear that he had targeted, he'd befriended, he'd in effect groomed a large number of the residents at the home, elderly, wealthy, childless, and ultimately vulnerable residents at that care home. And he had done that, frankly, in order to profit from them.
He plainly manipulated them. He isolated them from their families and their friends and their professional advisors, if you like, solicitors, accountants, and so on. And one of the striking features that emerged in the evidence at the trial was that a number of those residents had made him the residuary beneficiary of their wills, often within a very short time of them becoming resident at Barton Park. In effect, they allowed him to assume control of their finances, either by making him next of kin, or, for example, by granting him power of attorney, or by making him executor of their wills. And he used all of those different devices to enrich himself financially. And in essence, what the jury found and what the judge undoubtedly agreed with and led him to make the remarks that he did was that David Barton had abused the trust of those residents. He had exploited his relationship with them in a number of different ways. He'd obtain large cash gifts from them. He would obtain spurious loans, in other words, transactions that were described as loans but were probably never ever going to be repaid. He would charge them fees in relation to their residence at the care home, which were vastly in excess of what was reasonable and sometimes entirely made up, sometimes entirely fabricated. And with some of the residents, he claimed to have negotiated what he called lifetime agreements. And these were agreements under which they were given the right to reside in the care home for the whole of their natural lives, for the rest of their natural lives, but obviously in exchange for very large payments of money. I shouldn't laugh. It's a terrible story, really, but it's breathtaking, actually, in some respects. I mean, just give one final example in answer to your question, your invitation to comment. One aspect of the evidence, which was quite interesting, was that he'd actually sold two of the residents at the home Rolls-Royce motor cars. But the evidence was that he charged them roughly 4 times the true value of the motor cars which he sold to them. It's a sort of little insight into the way in which he was operating. So yes, I completely understand why the judge talked in the way he did about this being an incredibly brazen case. At one stage, the Court of Appeal said that this man had woven a web of deceit in which he'd caught the various residents, and that seems to me to be a very apt way of describing what had happened in this case. Yeah. Okay. I think this segment we are about to finish now. We will come back to that case again with some other information, and I'm sure the audience are enjoying, and then they are becoming more and more interested to learn about this case, what happened, and then what is the background of this case. And we will come back to this case in the next segment again with more information. দর্শক, আমরা একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসব। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ডেভিড ওয়ালব্যাংক কিউসি। সবাই আমাদের সাথেই থাকুন।